আমি আজ আপনাদের পাঠ করে শোনাব উপমহাদেশের এক কিংবদন্তি গায়িকার কথা। রুনা লায়লা এক নাম, যাকে এদেশে জন্ম না নেওয়া সত্ত্বেও কখনো বিদেশি বলে মনে হয় না। তার সাধের লাউ, গানের সুর বাঙালির হৃদয়ে এমন ভাবে গাঁথা যে তাকে ভুলে থাকা অসম্ভব। শৈশবে শোনা তার গানগুলো আজও আবেগকে জাগিয়ে তোলে। উপমহাদেশের অন্যতম জনপ্রিয় পপ তারকা রুনা লায়লা, তার জীবনের কিছু গল্প নিয়ে তাকে ফিরে দেখার চেষ্টা। রুনার জীবনের শুরুটা কিন্তু গানের জন্য ছিল না। তিনি প্রথমে নাচের তালিম নিতে গিয়েছিলেন। বাবা মা চেয়েছিলেন মেয়ে নাচ শিখুক। সেই মতো কত্থক এবং ভারতনাট্যম শেখানোর জন্য গুরু ঠিক করা হয়েছিল। তবে রুনার বড় বোন দিনা ছিলেন অসাধারণ গায়িকা। বাড়িতে ক্লাসিক্যাল মিউজিকের গুরুরা আসতেন দিনাকে শেখানোর জন্য, আর ছোট্ট রুনা তখন দিদির সঙ্গে থেকে থেকেই গান শিখে নিতেন। এই প্রতিভা গুরুরা দেখেই মুগ্ধ হয়েছিলেন এবং দিনার পাশাপাশি রুনাকেও গান শেখানোর সিদ্ধান্ত নেন তাঁরা। এমনই একদিনে ঘটে এক স্মরণীয় ঘটনা। করাচির সেন্ট লরেন্স কনভেন্ট স্কুলে পড়ার সময় ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশনের আয়োজিত এক ইন্টার স্কুল সিঙ্গিং কম্পিটিশনে দিনার গাওয়ার কথা ছিল, কিন্তু প্রতিযোগিতার দিন দিনার গলা এতটাই ব্যথা করছিল যে গান গাওয়া অসম্ভব হয়ে পড়ে। তখন সিদ্ধান্ত নেওয়া হয় রুনাই গাইবে। রুনা তখন ছোট্ট, নিজের চেয়ে দ্বিগুণ বড় একটি সেতার নিয়ে মঞ্চে উঠলেন এবং ক্লাসিক্যাল গান পরিবেশন করলেন। এই পারফরমেন্সে তিনি শুধু প্রশংসাই পাননি, প্রতিযোগিতায় প্রথমও হয়েছিলেন। ওই এক মুহূর্তেই যেন তার জীবনের দিক পরিবর্তিত হয়ে গেল। তারপর থেকে গানই হয়ে উঠল তার ধ্রুবতারা। রুনা লায়লার প্রথম বাংলা গান করাচি রেডিও স্টেশনে রেকর্ড করা হয়। এরপর তিনি একের পর এক মাইল ফলক তৈরি করতে থাকেন। তার প্রথম প্লেব্যাক হয় পাকিস্তানি একটি সিনেমায়। পারিশ্রমিক হিসেবে তিনি তখন 300 টাকা পান। অল্প বয়সেই তার খ্যাতি বাড়তে থাকে। 19 বছর বয়সে শুরু করেন নিজের গানের অনুষ্ঠান বাজ মে লায়লা, যা দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয় হয়। শুধু গান নয়, তার পারফরমেন্সও দর্শকদের মুগ্ধ করত। রুনা লায়লা শুধু একজন গায়িকাই নন, একজন সত্যিকারের পারফর্মারও। জীবনের প্রতিটি অধ্যায়ে তিনি প্রমাণ করেছেন যে প্রতিভা, অধ্যাবসায় আর পরিশ্রম দিয়ে কিভাবে মানুষের হৃদয় জয় করা যায়। 1974 সালে রুনা লায়লা সিদ্ধান্ত নেন পাকাপাকিভাবে বাংলাদেশে ফিরে আসার। তখন তিনি জনপ্রিয়তার শিখরে। পাকিস্তানের নানান পত্রিকায় তাকে নিয়ে অনেক কিছু লেখা হয়েছিল। এমনকি এটাও বলা হয়েছিল রুনা লায়লার শূন্যতা পাকিস্তানের চলচ্চিত্রে কখনোই পূরণ করা সম্ভব নয়। বাংলাদেশে ফিরে আসার পর তিনি পাড়ি দেন ভারতে। সেই সময়ে বোম্বে, আজকের মুম্বাই, একটি পার্টিতে তার দেখা হয় প্রতিভাবান সঙ্গীত পরিচালক জয়দেবের সঙ্গে। জয়দেব তাঁর কণ্ঠস্বর শুনে মুগ্ধ হয়ে যান।
তার উদ্যোগেই রুনা লায়লা ভারতে দূরদর্শনের উদ্বোধনী অনুষ্ঠানে গাওয়ার সুযোগ পান। সেই অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায় গান গাইছিলেন, আবৃত্তি করেছিলেন দিলীপ কুমারও। এমন একটি সম্মানজনক অনুষ্ঠানে অংশ নেওয়া তার জন্য ছিল বড় গর্বের বিষয়। পরে কল্যাণজি, আনন্দজি, বাপ্পি লাহিড়ির মতো জনপ্রিয় সঙ্গীত পরিচালকদের সুরে হিন্দি ছবিতে গান করেন তিনি। তবে শুধুই কি গান? রুনা লায়লা হয়ে উঠেছিলেন একজন পারফর্মারও। তার মঞ্চের উপস্থিতি দর্শকদের মন জয় করত। 1974 সালের একটি সঙ্গীত অনুষ্ঠানে রুনা লায়লা ব্যক্তিগতভাবে লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করতে চান। উদ্যোক্তারা জানিয়েছিলেন এটি বেশ কঠিন কাজ, তবু চেষ্টা করবেন। অনুষ্ঠান শুরু হলে দেখা গেল লতা মঙ্গেশকর সামনের সারিতে বসে আছেন। তিনি রুনাকে ফুলের মালা পরিয়ে সম্মান জানান। পরদিন সংবাদপত্রের শিরোনামে লেখা হয়েছিল, এক নাইটিঙ্গেলের সঙ্গে আরেক নাইটিঙ্গেলের সাক্ষাৎ। এরপর লতা মঙ্গেশকরের স্নেহ সব সময় পেয়েছেন রুনা লায়লা। বিখ্যাত সঙ্গীত পরিচালক ভূপেন হাজারিকার সঙ্গেও কাজ করেছেন তাঁর সুরে। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা গানটি নতুন ভাবে গেয়ে মুগ্ধ করেন সবাইকে। সেই সময়ের ভারতে রুনা লায়লা জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। তিনি মন থেকে মুগ্ধ হয়েছিলেন অভিনেতা শশী কাপুরের প্রতি, কিন্তু শশী কাপুর তা জানতেন না। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শশী কাপুর তাকে পাশের আসনে বসান। সেদিন রুনার মনে হয়েছিল হয়তো কেউ তার মুগ্ধতার কথা জানিয়ে দিয়েছেন। তবে শশী কাপুর তখন বিবাহিত ছিলেন। এরকমই মুগ্ধতা ছিল দিলীপ কুমারের প্রতিও, যদিও সে কথাও আর বলা হয়ে ওঠেনি কোনোদিন। এই সব মুগ্ধতা মনে চাপা থাকলেও রুনার জীবন ও সুরের প্রতি ভালোবাসা কমেনি এতটুকুও। পাকিস্তান থেকে বাংলাদেশে ফেরার আগেই রুনা লায়লার 1000-এরও বেশি গান রেকর্ড করা হয়ে গিয়েছিল। পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 10,000-এরও বেশি। তিনি 17টি ভাষায় গান গেয়েছিলেন এবং আন্তর্জাতিক স্তরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বিদেশের বিখ্যাত অ্যাবে রোড স্টুডিওতে তিনি বাপ্পি লাহিড়ির সুরে পপ অ্যালবামও রেকর্ড করেছিলেন। গানের বাইরেও তার শখ ছিল। গণেশের মূর্তি সংগ্রহ করা ছিল তার অন্যতম পছন্দ। বাড়িতে নানা আকৃতির গণেশের মূর্তি শোভা পায়। জীবনের শেষ অধ্যায়ে দাঁড়িয়েও রুনা লায়লার কণ্ঠ আজও অমলিন। গান গেয়ে তিনি যেমন মানুষের মন ছুঁয়েছেন, তেমনি গানে তুলে ধরেছেন কিছু প্রিয়জনকে হারানোর ব্যথাও। সুজন রে সেই যে গেলা ফিরা আইলা না, কতকাল থাকুম বৈশা মন তো মানে না। এছাড়াও তার গাওয়া কালোজয়ী গানগুলি, খাঁচার ভিতর অচেন পাখি, বাড়ির মানুষ কয় আমায়, কলের গাড়ি তাড়াতাড়ি, মাঝি তুমি মাছ গাঙে, ওকে ও বন্ধু কাজল ভ্রমরারে, যে জন প্রেমের ভাব জানে না, সুজন মাঝিরে বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, স্টেশনের রেলগাড়িটা চোখের আড়াল হইলে পরে, হায় রে স্মৃতি বড় জ্বালাময়। এই সুর আজও তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ের সাক্ষী। এক অনন্য গায়িকা, এক অনুপ্রেরণার নাম রুনা লায়লা। কিছু কথা, কিছু সুর, তথ্য সহায়তা সারেগামা HMV।
রুনা লায়লা ফেসবুক ওয়াল থেকে কিছু সংগৃহীত। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট শেয়ার করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।